আনসিট্রালের আওতার মধ্যে আরবিট্রেশন রুলস আছে। কোন পদ্ধতিতে আরবিট্রেশন করা হয়, এখন যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে তাহলে সেই ডিসপিউট কিভাবে সেটেলমেন্ট করবে, সেই বিষয়ে হচ্ছে আরবিট্রেশন সেটেলমেন্ট পলিসি। গত ক্লাসে আরবিট্রেশন নিয়ে কথা বলছিলাম যে নর্মালি যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে কোনো বডির মধ্যে, অর্থাৎ কোনো দুই পার্টির মধ্যে যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তখন এই আনসিট্রালের আরবিট্রেশন রুলস আছে কিছু, সেই রুলস গুলোই আসলে বিভিন্ন কান্ট্রি তাদের আইনের মধ্যে অ্যাডপ্ট করেছে। তো আনসিট্রাল আরবিট্রেশন যে রুলস, এটা প্রোভাইডেড ইন কম্প্রিহেন্সিভ সেট ফর প্রসিডিউরাল রুলস। এটা একটা প্রসিডিউরাল রুলস এর মানে এই সকল প্রসিডিউরাল বিভিন্ন যে রুলস পাস করেছে ইউনাইটেড নেশনস, সেগুলা থেকেই পরবর্তীতে বিভিন্ন দেশে আইন পাশ করে সেগুলাকে সমৃদ্ধ করা হয়েছে। সো ancestral arbitration rules provide a comprehensive set of procedural rules upon which parties may agree for the conduct of arbitral proceeding arising out of their commercial relationship. তো কোনো পার্টির মধ্যে যদি কোনো ধরনের যদি কনফ্লিক্ট অ্যারাইজ করে, তাহলে আরবিট্রেশন প্রসিডিং এর মাধ্যমে এই কমার্শিয়াল রিলেশনশিপটাকে মেইনটেইন করা হয়। এবং এই আরবিট্রেশনটা কোন পদ্ধতিতে হবে সেটারই রুলস রেগুলেশন এই আইনের, এই যে আরবিট্রেশন রুলস, আনসিট্রাল আরবিট্রেশন রুলস এর মাধ্যমে পাওয়া যায়। সো এই রুলসটা আসলে কি কি কভার করে, যে আরবিট্রেশন প্রসেসটা কি হবে, এবং মডেল অফ আরবিট্রেশন ক্লজ এর মডেল গুলো কি কি, প্রসিডিউরাল রুলস গুলা কি কি হবে, অ্যাপয়েন্টমেন্ট অফ আরবিট্রেটরস, অর্থাৎ আরবিট্রেটর কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কন্ডাক্ট অফ আরবিট্রাল প্রসিডিংস এর মানে কিভাবে কন্ডাক্ট করতে হবে। এবং এটা এই যে আরবিট্রেশন রুলসটা, এটা ডিফারেন্ট ভার্সন, যেটা 1976 এ করা হয়েছে এবং পরবর্তীতে 2010-এ আবার এটাকে রিভাইজড ভার্সন করা হয়েছে, অর্থাৎ এটাকে রিভাইজ করা হয়েছে। এবং 2013 সালে আবার এখানে কিছু পরিবর্তন এনে আবার এখানে কিছু পরিবর্তনের মাধ্যমে এটা ডেভেলপমেন্ট করা হয়েছে, যেন একটা ট্রান্সপারেন্সি ফর ট্রিটি বেসড ইনভেস্টর স্টেট আরবিট্রেশন, অর্থাৎ একটা ট্রান্সপারেন্সি যেন মেনটেন করা যায় যখন কোনো দুই পক্ষের মধ্যে যদি কোনো ধরনের কনফ্লিক্ট অ্যারাইজ করে, তাহলে সেই ক্ষেত্রে যে সকল রাষ্ট্র এই ট্রিটির সাথে ইনভলভ, তারা কিভাবে করে এই পলিসিটা মেনটেন করবে এবং ট্রান্সপারেন্সিটা মেনটেন করবে, অর্থাৎ আরবিট্রেশনটাকে কিভাবে করবে, সেটার ক্ষেত্রে অবশ্যই স্বচ্ছতা মেনটেন করতে হবে। তো প্রথমে 1976 সালে, তারপরে 2010-এ এবং 2013-তে মানে এটাকে রিভাইজ করা হয়েছে। সো দ্য আনসিট্রাল আরবিট্রেশন রুলস ইনিশিয়ালি অ্যাডপ্টেড ইন 1976। প্রথমে এটা 1976-এ আরবিট্রেশন রুলস করা হয়েছে, যেটাকে ইউজড ফর সেটেলমেন্ট অফ আ ব্রড রেঞ্জ অফ ডিসপিউট যে সেটেলমেন্ট, সেটাকে ব্রডলি সমাধান করাটাই হচ্ছে এটার মূল উদ্দেশ্য। এবং ডিসপিউট বিটুইন প্রাইভেট কমার্শিয়াল পার্টিস ওয়্যার নো আরবিট্রাল ইনস্টিটিউশন ইজ ইনভলভ, যেমন প্রাইভেট কমার্শিয়াল পার্টি যখন কোনো ধরনের মানে কনফ্লিক্টে জড়িয়ে যায়, প্রাইভেট কমার্শিয়াল পার্টিস যদি কোনো ট্রেড রিলেটেড কনফ্লিক্টে জড়িয়ে যায়, সেই ক্ষেত্রে আরবিট্রাল ইনস্টিটিউশন যদি সেক্ষেত্রে ইনভলভ না থাকে, তাহলে যে রাষ্ট্র এখানে যে রাষ্ট্রের মধ্যে ডিসপিউটটা অ্যারাইজ করলো, অর্থাৎ স্টেট টু স্টেট ডিসপিউট যেটা, সেটা কিভাবে করে আরবিট্রেশন, এই যে আনসিট্রাল আরবিট্রেশন রুলস এর মাধ্যমে কিভাবে সেটা সমাধান করা সম্ভব, সেটাই আসলে পলিসি মেকিংটাই মানে এই আরবিট্রেশন রুলস এর মাধ্যমে আমরা পাই, যেটা বারংবার রিভিশন হয়ে রিভাইজড হয়ে, যে আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট, আমাদের আরবিট্রেশন অ্যাক্টেও যে এই যে কমার্শিয়াল আরবিট্রেশনের কথা বলা আছে, যে যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে কিভাবে সেটা সমাধান করতে হবে। সো আরবিট্রাল প্র্যাকটিস ওভার দ্য লাস্ট 30 ইয়ার্স, 30 বছর পর্যন্ত এখানে এই যে আরবিট্রেশনের মাধ্যমে বিভিন্ন সমস্যার সমাধান করা হচ্ছে, সেটা আসলে কোন মেথডে ফলো করা হবে এবং এটার সেট অফ রুলসটা কি, সেটাই এখানে মূলত এই নিয়ে মূলত ট্রিটি গুলো করা হয়েছে। এবং the revision aimed at enhancing the efficiency of arbitration under the rules without altering the original structure of the text, spirit or drafting style। তো আনসিট্রাল যে আরবিট্রেশন রুলস, যেটা 2010 সালে রিভাইজ করা হয়েছে, হ্যাভ বিন ইফেক্টিভ সিন্স 15th August 2010। 2010 সালে যে রিভিশনটা করা হয়েছে, সেটা
15ই আগস্ট 2010 সাল থেকে এখন পর্যন্ত ইফেক্টিভ আছে এবং সেটার মধ্যে কিছু কারেকশন এসেছে 2013 সালে। সো ইট ইনক্লুড দ্য প্রভিশনস ডিলিং উইথ amongst others মাল্টিপল পার্টি আরবিট্রেশন, অর্থাৎ যদি কয়েকটা পার্টি থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি কোনো লায়াবিলিটি অ্যারাইজ করে সেই ক্ষেত্রে এক্সপার্ট ওপিনিয়ন কিভাবে দিবে, আরবিট্রাল ট্রাইব্যুনালটা কিভাবে গঠিত হয়। আমাদের দেশে যেমন হাইকোর্ট ডিভিশনের অধীনে আরবিট্রাল ট্রাইব্যুনাল গঠিত হতে পারে, অথবা আরবিট্রেশন বোর্ডের অধীনে আরবিট্রেশন হয়ে থাকে আমাদের দেশে কমার্শিয়াল আরবিট্রেশন গুলো। ইভেন ইন্টারন্যাশনাল কোনো ইস্যু হলে সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনালি আরবিট্রেশন বোর্ডের কাছে অ্যাপ্লিকেশন করলে সেই ক্ষেত্রে আরবিট্রেশন বোর্ডের থেকে দুই পক্ষের মেম্বার দিয়ে এখানে আরবিট্রেশন করানোর প্রভিশন আছে। সো এই যে প্রভিশন গুলা, যে পদ্ধতিগুলা, অর্থাৎ লায়াবিলিটি যখন অ্যারাইজ করবে সেই পদ্ধতিগুলা আমরা মূলত এই আনসিট্রাল আরবিট্রেশন রুলস এর মাধ্যমে আমরা পেয়েছি, যেটা আমাদের আইনের মধ্যেও কিন্তু আরবিট্রেশন অ্যাক্টও কিন্তু পরিবর্তন হয়েছে। বাংলাদেশের আরবিট্রেশন অ্যাক্ট কত সালের আইন বলেন তো? বাংলাদেশের আমার কথা শোনা যাচ্ছে তো? জি ম্যাম। আমাদের দেশের আরবিট্রেশন 2001 হ্যাঁ, আমাদের দেশের আইন হচ্ছে 2001 সালের আইন। তো এটার এই যে আরবিট্রেশন অ্যাক্ট, এই আরবিট্রেশন অ্যাক্টটা মানে কিভাবে সেটেলমেন্ট হবে এগুলা কিন্তু আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ল থেকে মানে কিভাবে সেটেলমেন্টটা করা যায় সেটার পদ্ধতিগুলো কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ল থেকেই পাই। সো এটা যে ইনোভেটিভ ফিচার্স, যেটা বলা যায় যে এনহান্স প্রসিডিউরাল এফিসিয়েন্সি। তো আরবিট্রেশনের মধ্যে আমরা যেটা মূলত দেখি যে আরবিট্রেশন করতে গেলে অনেক সময় আরবিট্রেশন হওয়ার মধ্যে আবার এটা কি হয়, ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যেমন আমাদের কোড অফ সিভিল প্রসিজার 2003 সালে এই এডিআর পদ্ধতি, অর্থাৎ এই যে নিজেদের মধ্যে নেগোশিয়েট করার যে পদ্ধতি, সেই পদ্ধতি আমরা পেয়েছি হচ্ছে 2013 সালে। তো পরবর্তীতে এই যে এটার যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টটাই কিন্তু আমরা এটাও জানি যে আরবিট্রেশন, নেগোসিয়েশন, কনসিলিয়েশন, এই যে মীমাংসার যে পদ্ধতি, কিন্তু সেই মীমাংসার পদ্ধতি কিন্তু কাউকে ফোর্স করা যায় না। আর আমরা এটাও দেখি যে অনেক সময় যেটা হয় যে এডিআর পদ্ধতির মধ্যে সবচেয়ে বেশি মানে রেজাল্ট পাওয়া যায় হচ্ছে আরবিট্রেশন পদ্ধতির মাধ্যমে, এবং মেডিয়েশন, নেগোসিয়েশন, কনসিলিয়েশনের মাধ্যমে সাধারণত স্যাটিসফ্যাক্টরি রেজাল্ট পাওয়া যায় না। সো এখানে যে ইনোভেটিভ ফিচার, যেটা হচ্ছে এনহান্স প্রসিডিউরাল এফিসিয়েন্সি ইনক্লুডিং রিভাইজ প্রসিডিউর ফর দ্য রিপ্লেসমেন্ট অফ অ্যান আরবিট্রেটর। এই যে আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট আছে সেই আইনের অধীনেই বলা আছে যে কমার্শিয়াল আরবিট্রেশন কিভাবে করতে হবে, রিজনেবল কস্ট কিভাবে বেয়ার করবে, অথবা মেকানিজমটা কি রকম হবে, কস্ট অফ আরবিট্রেশন দুই পার্টি কিভাবে বহন করবে, এবং ইন্টারনাল ইন্টারিম মিজার কিভাবে দিবে। সো এই যে আনসিট্রাল রুলস অন ট্রান্সপারেন্সি ইন ট্রিটি বেসড ইনভেস্টর স্টেট আরবিট্রেশন, রুলস অন ট্রান্সপারেন্সি ইন 2013, এটাকে ফলো করার কথা বলা হয়েছে। সো এই যে আনসিট্রালের যে প্রভিশন 2013 সালে, সেখানে নতুন আর্টিকেল, নিউ আর্টিকেল 1 এবং প্যারাগ্রাফ 4 যেখানে অ্যাড করা হয়েছে, বলা হচ্ছে যে আরবিট্রেশন রুলস যেটা 2010-এ রিভাইজ করা হয়েছে, সেখানে ইনকর্পোরেট দ্য রুলস অন ট্রান্সপারেন্সি ফর আরবিট্রেশন। আরবিট্রেশনের মধ্যে স্বচ্ছতা যেন থাকে। সাধারণত দেখা যায় যে পারসুয়েশন হয়ে যায়, সো এই পারসুয়েশন যেন না হয়, এবং ট্রিটির মধ্যে এরকম ভাবে উল্লেখ করা আছে 1 এপ্রিল 2014 সালে, যেখানে বলা হচ্ছে যে এটা মধ্যে ক্ল্যারিটি মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা ইট ইজ আ প্রসেস অফ এডিআর, নেগোসিয়েশন করা যেহেতু এটার মধ্যে একটা বিষয়। সো এই ক্ষেত্রে অনেক সময় ফ্রাস্ট্রেশন হয়ে যায়, মানে ফ্রাস্ট্রেট হয়ে যায় ইস্যুটা, যে কারণে ট্রান্সপারেন্সি, বারবার ট্রান্সপারেন্সির দিকটাতে, এবং কস্ট অফ আরবিট্রেশন, এই কস্ট অফ আরবিট্রেশন সম্পর্কে মানে কস্টের কথা বলা আছে, কিন্তু কস্টটা কত পরিমাণে বিয়ার করবে দুই পার্টি, সেই যে এই বিষয়ে যে স্পষ্ট মানে যে নাই, সেটার জন্যই এই ট্রিটি এস্টাবলিশ করা হয়েছে যে ট্রান্সপারেন্সি ইন ট্রিটি বেসড ইনভেস্টর স্টেট আরবিট্রেশন, দ্য রুলস অন ট্রান্সপারেন্সি ইন 2013, অর্থাৎ ট্রান্সপারেন্সিটা যেন যে সকল রাষ্ট্ররা
ইনভেস্ট করবে, অর্থাৎ কমার্শিয়ালি যখন ইনভেস্টমেন্টে যাবে, তখন যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে আর্টিকেল 1 প্যারাগ্রাফ 4 এখানে নতুন করে অ্যাড করা হয়েছে, যেটা 2010 সালে ছিল না, and that has been revised in the year of 2013 to incorporate the rules on transparency for arbitration initiated pursuant to an investment treaty concluded on after 1st April 2014. তো এই যে ইনভেস্টমেন্ট ট্রিটি, যেটা এখানে মূলত বলছে যে আটমোস্ট ক্ল্যারিটি অ্যাপ্লিকেশন যখন করা হবে ফর আরবিট্রেশন, অর্থাৎ ইনভেস্টর স্টেট যখন আরবিট্রেশনের জন্য অ্যাপ্লিকেশন করবে, তখন আনসিট্রাল আরবিট্রেশন রুলস তো মাস্ট বি ফলোড, এবং সাথে ট্রান্সপারেন্সি মেনটেন করা, এবং 2010 সালের যে চেঞ্জ, সেই চেঞ্জ গুলোকেও ফলো করা হচ্ছে। এই মানে এটার আরবিট্রেশন রুলস এর একটা নতুন একটা রিভাইজড ভার্সন বলা যায়। সো এই যে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, এটা আমি বলেছিলাম গত ক্লাসে যে এটা মানে এই যে ভ্যারিয়াস স্টেট, অর্থাৎ যে সকল রাষ্ট্রগুলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সো আনসিট্রাল কন্ট্রিবিউশনটা কি হবে সেই ক্ষেত্রে। তো যখনই বিভিন্ন গোল নিয়ে বিভিন্ন রাষ্ট্র সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে অনেক ধরনের ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে ডিসপিউট অ্যারাইজ করতে পারে। সো এই ক্ষেত্রে যে এই আনসিট্রাল একটা মানে প্লেজ মানে এটা খুবই ইম্পর্টেন্ট অথবা কি রোল প্লে করে টু গিভ আ ফ্রেমওয়ার্ক ইন পারসুট অফ ইটস ম্যান্ডেট, কিভাবে করে প্রগ্রেসিভ ম্যানারে এটাকে মডার্নাইজেশনের মাধ্যমে ইন্টারন্যাশনাল ট্রেডটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। এটা হচ্ছে এই আনসিট্রালের মাধ্যমে এই রুলস কিংবা সেট অফ রুলস গুলা পাওয়া যায়, যেভাবে আসলে মানে প্রমোশন অথবা প্রিপারেশন ফর অ্যাডপশন অফ লেজিসলেটিভ এন্ড নন লেজিসলেটিভ ইনস্ট্রুমেন্টস, কমার্শিয়াল ল এর ক্ষেত্রে আইনগত এবং ইমপ্লিমেন্টস গুলাকে কিভাবে করা যায় সেটার দিক নির্দেশনা এই আনসিট্রালের মাধ্যমে পাওয়া যায়। সো আনসিট্রাল মেম্বারশিপ যাদের আছে, যে সকল রাষ্ট্র এই আনসিট্রালের মেম্বার, তারা আসলে কি এই মেম্বাররাই হচ্ছে স্ট্রাকচার সো অ্যাজ টু রিপ্রেজেন্টেটিভ অফ ডিফারেন্ট লিগ্যাল ট্র্যাডিশনস। যখন কোনো প্রবলেম কিংবা যখন কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তখন এই সকল মেম্বার রাষ্ট্রগুলোই কিন্তু প্রতিনিধিত্ব করে এবং সমস্যাগুলোকে এই বডির কাছে জানায়, যেভাবে করে আসলে সমস্যার সমাধান হচ্ছে না, তাহলে কোন পদ্ধতিতে করা যায়। সো আনসিট্রাল মেইনটেইন ক্লোজ লিঙ্ক উইথ ইন্টারন্যাশনাল এন্ড রিজিওনাল অর্গানাইজেশনস। এগুলা যে আন্তর্জাতিক আইন আমরা যেগুলো পড়ছি, এগুলো তো বেশিরভাগই অর্গানাইজেশন কিংবা ইন্টার গভর্নমেন্টাল কিংবা নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, যেগুলো মূলত মানে প্রোগ্রেসটা কিভাবে করে, কোন প্রোগ্রাম অ্যানাউন্স করে কিংবা ফিল্ড ওয়ার্ক করে কিংবা দেখা যায় যে কনফারেন্স করে তারা বিভিন্ন প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে, এবং তারপরে কিভাবে করে ইন্টারন্যাশনাল লটাকে ডেভেলপ করা সম্ভব, কমার্শিয়াল লটাকে কিভাবে ডেভেলপ করা সম্ভব, ডিসপিউট গুলাকে কিভাবে ওভারকাম করা সম্ভব, সেটাই তাদের মূল উদ্দেশ্য থাকে। সো আনসিট্রালের মাধ্যমে যে আরবিট্রেশনের যে রুলস, সেটা প্রথমে 1976 সালে, পরবর্তীতে 2010 এবং তারপরে 2013 সালে, যেটা আমরা পরবর্তীতে দেখি যে 2014 সাল থেকে ইমপ্লিমেন্টেড, মানে সেট অফ রুলস, আরবিট্রেশন রুলসটা আমরা পাই। সো আনসিট্রাল আসলে মূলত এটা একটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল। এটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল ল, যেটা কিভাবে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন গুলাকে কিভাবে সমাধান করবে, সেটার একটা মডেল রোল কিংবা মডেল একটা কম্পোনেন্টস কে আসলে শো করে। সো মডেল ল যেটা, যে এই আনসিট্রালের মাধ্যমে যে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন, অর্থাৎ আন্তর্জাতিকভাবে যে আরবিট্রেশন, মূলত আন্তর্জাতিক আরবিট্রেশন আমরা কিভাবে বলবো, যখনই একটি রাষ্ট্রের সাথে অন্য একটি রাষ্ট্র, মানে হচ্ছে বিদেশি একটি রাষ্ট্রের সাথে কোনো ধরনের ট্রেড রিলেটেড কোনো সম্পর্ক সৃষ্টি হয় এবং সেখানে যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তখনই আমরা বলতে পারি যে দ্যাট ইজ দ্য ম্যাটার অফ ইন্টারন্যাশনাল ইস্যু। সো এই ইন্টারন্যাশনাল ট্রেড রিলেটেড ইস্যু কে আমরা এই ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশনের আওতায় আমরা দেখি যে আনসিট্রাল আসলে একটা মডেল ল দিয়েছে, যেটা ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন 1985 সালের, যেটা পরবর্তীতে বিভিন্ন সময় অ্যামেন্ডমেন্ট হয়েছে মানে up to 2006. So the model law is designed to assist
states in reforming and modernizing their laws. মূলত এই যে মডেল ল which has been given by UNCITRAL, এই মডেল এরা কি মডেল ল দিচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশনের ব্যাপারে, that the member states should take the policy measures, কিভাবে করে তারা পলিসি মেইনটেইন করতে পারে about the arbitral proceeding কে সম্পন্ন করার জন্য তারা কি কি পদ্ধতি কিংবা কি কি মডার্নাইজেশন আইনের মধ্যে আনতে পারে, সেটারই মডেল ল এই পাওয়া যায় হচ্ছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশনের মাধ্যমে, so as to take into account that particular features needs of international commercial arbitration. So it covers stages of arbitral process টা কিভাবে স্মুথ ফাংশনিং করা সম্ভব, কিংবা আরবিট্রেশন এগ্রিমেন্ট যদি হয় অর্থাৎ দুইটা পার্টির মধ্যে যখন কোনো আরবিট্রেশন রিলেটেড কোনো এগ্রিমেন্ট হয় তখন সেটা কিভাবে সমাধান করা সম্ভব, কিংবা কম্পোজিশন এন্ড জুরিসডিকশন এবং সেটা কোন মানে কোন আদালতের এখতিয়ার আছে, কিংবা সেটা কম্পোজিশনটা কিভাবে হবে অর্থাৎ গঠন প্রণালীটা কি হবে, অর্থাৎ আরবিট্রেশন ট্রাইব্যুনাল কিভাবে গঠন করা হবে, এবং সেটার মধ্যে কি কোনো কোর্টের কোনো ইন্টারভেনশন থাকবে কিনা অর্থাৎ কোর্টের কোনো পার্টিসিপেশন থাকবে কিনা, এবং সেটা কিভাবে রিকগনাইজ করা হবে, সেই আরবিট্রাল অ্যাওয়ার্ড যেটা আমরা আরবিট্রেশন অ্যাক্টের যখন আপনারা এডিআর পড়েছেন, আমি জানি না কার হাতে আপনারা এডিআর পড়েছেন, তো আরবিট্রেশন অ্যাক্টের মধ্যে আমরা আরবিট্রাল অ্যাওয়ার্ডের কথা বলেছি যে আরবিট্রাল অ্যাওয়ার্ড যে পাওয়া যায়, সো এই আরবিট্রাল অ্যাওয়ার্ডটাকে কিভাবে করে এনফোর্স করা সম্ভব। আরবিট্রাল অ্যাওয়ার্ড বলতে আমরা বুঝি হচ্ছে আরবিট্রেশনের পরে যে জাজমেন্টটা পাওয়া যায়, সো সেই জাজমেন্টটাকে কিভাবে, এই জাজমেন্টটাকে আরবিট্রাল অ্যাওয়ার্ড বলা হয়, সেই আরবিট্রাল অ্যাওয়ার্ডটাকে কিভাবে এনফোর্স করা যায়, কিংবা ওয়ার্ল্ড ওয়াইড এই যে কনসেনসাস অন কি অ্যাসপেক্টস অফ ইন্টারন্যাশনাল আরবিট্রেশন, আন্তর্জাতিক যে সালিশ প্র্যাকটিস, সেটাকে প্রত্যেকটা রাষ্ট্র যেগুলো মেম্বার স্টেট আছে সেগুলোতে কিভাবে অ্যাকসেপ্টেবল ম্যানারে সেগুলাকে ডেভেলপ করা যায়, এবং ডিফারেন্ট যে লিগ্যাল সিস্টেম অথবা ইকোনমিক সিস্টেম অফ দ্য ওয়ার্ল্ড, রাষ্ট্রের যে বিভিন্ন কান্ট্রির যে আইনগত আইন ব্যবস্থা কিংবা অর্থনৈতিক যে অবস্থা সেটার মধ্যে যে পার্থক্য আছে, সেই পার্থক্যের মধ্যেই কিভাবে করে আনসিট্রালের যে মডেল ল হুইচ ইজ the key model law of international commercial arbitration, সেটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করা সম্ভব সেটাই মূলত এই আনসিট্রাল মডেল লটা দিয়েছে। সো সেটার মাধ্যমে কিন্তু এই যে আমরা এই যে আমাদের আইনের মধ্যে আরবিট্রাল অ্যাওয়ার্ড, তারপর আরবিট্রাল ট্রাইব্যুনাল, তারপরে এক্সপার্টের যে অপিনিয়ন, এই যে আমরা যে আইনের মধ্যে যে ধারাগুলো আমরা পাই এগুলা কিন্তু এই আনসিট্রাল মডেল ল এর মাধ্যমে, এই বিভিন্ন ইন্টারন্যাশনাল ল এর মাধ্যমে দিস আর অ্যাডপ্টেড। সো amendments to Article 1, Sub-Article 27, Article 7, Article 35 এর Sub-Article 2, এগুলো নিউ চ্যাপ্টার যেটা রিপ্লেস হয়েছে আনসিট্রালের যে মূল মেথড কিংবা এই আনসিট্রালের যে আর্টিকেলস গুলো আছে সেগুলোর মধ্যে কিছু রিপ্লেসমেন্ট আসছে 2006 সালে, এগুলাকে রিভাইজড ভার্সনও বলা যায়। এবং আর্টিকেল 7 এর মূল উদ্দেশ্যটা যেমন কি মডার্নাইজ দ্য ফর্ম রিকোয়ার্ড অফ অ্যান আরবিট্রেশন এগ্রিমেন্ট বলতে কি বোঝায়, অর্থাৎ দুইটা পার্টির মধ্যে যখন কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করবে তখন যদি তারা কোনো একটা নির্দিষ্ট একটা এগ্রিমেন্টে যদি তারা দুই পার্টি যদি সমঝোতায় আসে এবং দুই পার্টি যদি কোনো একটা বিষয়কে মেনে নেয় কিংবা যদি এগ্রিমেন্ট করে, তাহলে সেটাকে কিভাবে করে প্রয়োগ করা সম্ভব কিংবা কন্ট্রাক্টিং প্র্যাকটিসটা কিভাবে হবে, অর্থাৎ সেটাকে প্র্যাকটিসটা কিভাবে হবে, আরবিট্রাল অ্যাওয়ার্ডটা কিভাবে অ্যানাউন্স করা যায়। So it is a new introduced chapter, that is 4, establishes a more comprehensive legal regime, একটা মানে মোস্ট কম্প্রিহেন্সিভ একটা লিগ্যাল রেজিম দিয়েছে, যেন যে সময় আরবিট্রেশন এগ্রিমেন্টটা করা হবে সেক্ষেত্রে যেন ইন্টারিম মিজার অর্থাৎ দুই পার্টিকেই যেন কি বলবো আরবিট্রাল অ্যাওয়ার্ডটা এমন ভাবে দেওয়া যায় যেন দুই পার্টি যেন এখানে একটা প্রফিট বের করে এবং কোনো পার্টিরই যেন ক্ষতি না হয়। সো 2006 সালে যে স্ট্যান্ডার্ড ভার্সন যেটা মডেল ল, এটাকে অ্যামেন্ডেড ভার্সনও বলা হয়। সো অরিজিনাল যে আইনটা সেটা 1985 সালের, যেটা আনসিট্রাল মডেল ল, দ্যাট ইজ মানে আগের যেটা অরিজিনাল লটা হচ্ছে 1985 সালের, এবং পরবর্তীতে এটাকে আবার 2006 সালে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। তো আমি ফার্স্টে বললাম ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, এই যে আনসিট্রালের
মূল উদ্দেশ্য পারপাস, এটা একটা কি রোল প্লে করে টু গিভ আ ফ্রেমওয়ার্ক, একটা ফ্রেমওয়ার্ক দেয় যেভাবে কি মানে ইউনাইটেড নেশনস কমিশনের মাধ্যমে ইট ইজ আ ফ্রেমওয়ার্ক, যেটা মাধ্যমে যে আসলে বিভিন্ন রাষ্ট্র কিভাবে ইন্টারন্যাশনাল ট্রেড করবে এবং সহজে করতে পারবে কোনো কনফ্লিক্ট ব্যতীত, এবং কিছু রুলস, সেট অফ রুলস দিয়ে থাকে। তো যদি কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে সেক্ষেত্রে আরবিট্রেশনের পদ্ধতিটা কি হবে, অর্থাৎ আরবিট্রেশন রুলসটা কিভাবে মেনটেন করতে হবে, দ্যাট ইজ given by UNCITRAL arbitration rules. UNCITRAL arbitration rules এর মাধ্যমে সেটা পাওয়া যায়। সো এই UNCITRAL arbitration rules এর মধ্যে কিছু ডেভেলপমেন্টের কথা বলা হয়েছে, যে ডেভেলপমেন্ট গুলা মানে এই আরবিট্রেশনের পদ্ধতির মধ্যে ডেভেলপমেন্ট বলা যায় যে কিভাবে করে এই রুলস গুলোকে, অর্থাৎ আরবিট্রেশনের পদ্ধতিটাকে আরো সফল করা যায়, এবং আরবিট্রেশন অ্যাওয়ার্ড কিভাবে কনফ্লিক্টিং পার্টিদের মধ্যে দেওয়া সম্ভব। আর আনসিট্রাল মডেল ল বললাম, যে আনসিট্রাল মডেল ল এর মূল পারপাসটা হচ্ছে যে এটা একটা মডেল ল যেটা 1985 সালে মূল যে অরিজিনাল লটা, এবং পরবর্তীতে সেটা ডেভেলপ করে 2006 সালে কিছু অ্যামেন্ডমেন্ট নিয়ে এসে 2006 সালে এটা রিভাইজড ভার্সন এসেছে। তো এই যে বিভিন্ন ধরনের যে আরবিট্রেশন রুলস কিংবা আনসিট্রাল মডেল ল, এগুলার মূল উদ্দেশ্যটা কি? এগুলার মূল উদ্দেশ্যটা হচ্ছে একটা মানে এই পুরো বিশ্বব্যাপী এই ইন্টারন্যাশনাল ট্রেডটাকে সফলতা দেয়া, এবং যেন কোনো রাষ্ট্র যেন সাফারিং এর মধ্যে না পড়ে, এবং যদি কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ হয়, যেহেতু ব্যবসা বাণিজ্য, অতএব ব্যবসা বাণিজ্য করতে গেলে ডিসপিউট অ্যারাইজ করবে, সমস্যার সৃষ্টি হবে, এটা খুব স্বাভাবিক। তো সমস্যা যদি শুরু হয় তাহলে সেটা কিভাবে করবে, সেগুলাই আসলে এই আনসিট্রালের মাধ্যমে বিভিন্ন দিক নির্দেশনা, যে দিক নির্দেশনা গুলোর মাধ্যমে আসলে বলা যায় যে কিভাবে করে কি রোল প্লে করবে, কিংবা কিভাবে করে সমস্যার সমাধান করা সম্ভব। যে সকল রাষ্ট্র সাস্টেইনেবল ডেভেলপমেন্টের দিকে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ যে সকল রাষ্ট্র ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তারা যদি কখনো ট্রেডের মানে ট্রেড রিলেটেড কোনো ডিসপিউট তাদের জন্য যদি অ্যারাইজ করে দেন, তারা কিভাবে করে আরবিট্রেশনের মাধ্যমে বেনিফিটেড হতে পারে। সো আনসিট্রালের মেইন পারপাসটা যদি বলি যে ইট ইজ এ লিগ্যাল বডি, অথবা ইট ইজ দ্য কোর লিগ্যাল বডি অফ দ্য ইউনাইটেড নেশনস সিস্টেম, যেটার মূল ফিল্ডটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড ল, অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্য আইনের একটা লিগ্যাল বডি হচ্ছে আনসিট্রাল। সো এটার অফিসিয়াল ফাংশন, আনসিট্রালের অফিসিয়াল ফাংশনটা হচ্ছে টু মডার্নাইজ এন্ড হারমোনাইজ দ্য রুলস রেগুলেশন অফ ইন্টারন্যাশনাল বিজনেস, আন্তর্জাতিক বাণিজ্য কিংবা আন্তর্জাতিক ব্যবসাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, কিংবা মডার্নাইজ করা, হারমোনাইজ করা, এইগুলা এই সেট অফ রুলস অথবা লিগ্যাল যে পিন পয়েন্টস, সেই পিন পয়েন্টস গুলাই সাধারণত এই আনসিট্রালের মাধ্যমে আসে। It is a commission of United Nations, এবং organization, this organization is responsible for helping to facilitate international trade and investment. তো যখনই কোনো ইন্টারন্যাশনাল ট্রেড কিংবা ইনভেস্টমেন্টের ব্যাপার আসে, তখনই কিন্তু বিভিন্ন ধরনের প্রবলেমও অ্যারাইজ করতে পারে। সো যদি কোনো ধরনের প্রবলেম অ্যারাইজ করে, এই অর্গানাইজেশনের কাজ হচ্ছে সেট অফ রুলস ক্রিয়েট করা, যেন যে এই যে পার্টি কিংবা যে মেম্বার স্টেট গুলো আছে তারা যেন সমস্যার সমাধান সহজে করতে পারে। যেমন এই যে আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট 2000 কত সালের আইন বললেন, আবার বলেন, আমাদের দেশের আইন কত সালের? 2001 ম্যাডাম। আমাদের দেশে যে আরবিট্রেশন অ্যাক্ট, সেই আরবিট্রেশন অ্যাক্টের মধ্যেও কিন্তু এই যে আরবিট্রেশন সেটেলমেন্টের কথা বলা হয়েছে, সেই সেটেলমেন্টের এই যে দিক নির্দেশনাগুলো, এগুলো কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ল থেকে হায়ার করেছি। সো এই যে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, এটা এস্টাবলিশড হয়েছে as a subsidiary body of the United Nations General Assembly, যে অর্থাৎ ইউনাইটেড নেশনস এর যে জেনারেল অ্যাসেম্বলি যে বডিটা আছে, সাবসিডিয়ারি বডি, 1966 সালে এটা একটা কোর লিগ্যাল বডি, এবং আনসিট্রালের মূল উদ্দেশ্যটাই হচ্ছে যে পুরো বিশ্বব্যাপী এই বিজনেস পলিসি গুলাকে সঠিকভাবে মেনটেন করা, এবং যদি কোনো ধরনের ডিসপিউট অ্যারাইজ করে সেই ক্ষেত্রে সেই ডিসপিউটের সমাধান কিভাবে হবে, ব্যবসা করতে গেলে ডিসপিউট অ্যারাইজ করবে। সো সেট অফ রুলস রেগুলেশন আসলে তারা দিয়ে থাকে। সো আমরা এটা বলতে পারি যে এই আনসিট্রাল আসলে গ্লোবাল ট্রেডটা 1960 সাল থেকে যে আমরা আন্তর্জাতিকভাবে পুরো মানে ফ্রম দ্য ভেরি বিগিনিং রাষ্ট্র পুরো বিশ্ব কিন্তু ডেভেলপ হচ্ছেই ট্রেডের মাধ্যমে, কোন রাষ্ট্রই কখনো স্বয়ংসম্পূর্ণ হতে পারে না।
সো যেহেতু কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ না, সো এই যে ট্রেড অর্থাৎ গ্লোবাল যে ট্রেড, এই ট্রেডটাকে মূলত 1960 সালের দিক থেকে একটা ন্যাশনাল গভর্নমেন্ট একটা মানে রিয়ালাইজ করলো যে আসলে এটাকে যদি আরো বেশি এফিশিয়েন্ট, হারমোনাইজ এবং যদি এটাকে আরো সিস্টেম্যাটিক করতে হয়, তাহলে অবশ্যই ইট নিডস আ সেট অফ স্ট্যান্ডার্ডস টু রিপ্লেস দ্য ভ্যারিয়াস ন্যাশনাল অর রিজিওনাল রেগুলেশনস। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে রেগুলেশন যদি মেনটেন না করা যায়, রাষ্ট্রীয়ভাবে আইনগুলোকে যদি সফলতা না দেওয়া যায়, তাহলে কিন্তু আন্তর্জাতিক আইনটাকে অর্থাৎ আন্তর্জাতিক ট্রেডটাকেও সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব না। সো এই যে আনসিট্রাল 1966 সালে, ইউনাইটেড নেশন কত সালে হয়েছে? 1948। 1948 সালে। সো এই যে আনসিট্রাল যে এই যে অর্গানাইজেশন কিংবা এই যে দিক নির্দেশক, এই ইউনাইটেড নেশনস কমিশন যেটা ট্রেড ল রিলেটেড দিক নির্দেশনা দিচ্ছে, 1966 সাল থেকে এটা আসলে মডেল ল অথবা লিগ্যাল রুলস অর্থাৎ এগ্রিমেন্ট গুলা কিভাবে হবে যদি কোনো কমার্শিয়াল ডিসপিউট অ্যারাইজ করে, সেই ক্ষেত্রে তারা বিভিন্ন সেট অফ রুলস দিচ্ছে। সো আপনারা এখান থেকে কি কি পড়বেন? মূলত পড়বেন হচ্ছে এখান থেকে আনসিট্রালের, তো গত ক্লাসে শুরু করেছিলাম এবং একটু একটু এলোমেলো আলোচনা করেছিলাম। তো এখন আজকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই থাকলাম যে আনসিট্রালের আরবিট্রেশন রুলসটা কি, আনসিট্রাল আরবিট্রেশন রুলস, আনসিট্রাল মডেল ল, অর্থাৎ এরা কি কি মডেল ল দিচ্ছে কিংবা এদের আসলে আরবিট্রেশন রুলসটা কি। যে আরবিট্রেশন রুলস এর মানে রুলস রেগুলেশন গুলাই আমরা আমাদের আইনের মধ্যে পাই। শাহজালাল কি জয়েন করতে পারেনি? তাহলে আজকে আমি দুইটা ছোট ছোট জিনিস আপনাদেরকে আলোচনা করেছি, দ্যাট ইজ আনসিট্রাল আরবিট্রেশন রুলস লিখে নেন, আরেকটা হচ্ছে আনসিট্রাল মডেল ল। দুইটা দুই সময় থেকে মানে ডেভেলপমেন্ট হয়েছে এবং এই ডেভেলপমেন্টটা যেমন আরবিট্রেশন রুলস গুলো যেটা সেটা 1976 সাল থেকে ডেভেলপমেন্ট করা শুরু হয়েছে এবং পরবর্তীতে 2010-2013 সালে মানে ট্রান্সপারেন্সি অর্থাৎ ইউনাইটেড নেশনস এর এই কমিশনের মূলত বলছে যে এই যে স্টেটগুলোর মধ্যে যদি কোনো আরবিট্রেশন ডিসপিউট অ্যারাইজ করে, সেক্ষেত্রে ট্রান্সপারেন্সি কিভাবে মেনটেন করবে কিংবা ট্রিটি বেসড কিভাবে তারা মেনটেন করতে পারে, সেটাই মূলত এই আনসিট্রাল আরবিট্রেশন রুলস এর মাধ্যমে এসেছে। এবং মডেল ল যেটা বললাম, আনসিট্রাল মডেল লটা মূলত শুরু হয়েছে 1985 সাল থেকে, পরবর্তীতে অ্যামেন্ডমেন্ট হয়েছে 2006 সালে। এইগুলোর সাথে কোলাবোরেট করে বাংলাদেশের আরবিট্রেশন অ্যাক্ট 2001 যদি আপনারা পড়েন কিংবা যারা পড়েছেন অলরেডি, যারা এডিআর পড়েছেন তারা অবশ্যই আরবিট্রেশনের এই জায়গা থেকে এইগুলা পড়েছেন। তো সেই আরবিট্রেশনের যে আমরা এই যে আরবিট্রেশন অ্যাওয়ার্ড এগুলা যে আমরা পাই কিংবা এই যে আরবিট্রেশন করার জন্য যে আরবিট্রেটরের নিয়োগ কিভাবে হবে, ইফ আরবিট্রেশন ফেলস সেই ক্ষেত্রে কি হবে, এই যে দিক নির্দেশনাগুলা কিংবা এই আইনগুলো আসলে এই সকল মডেল ল এরই কি বলবো মডেল ল থেকেই আমরা এগুলা পেয়েছি। ঠিক আছে, এখন বলেন আজকে এই দুইটা জায়গায় আর নতুন কোনো কিছু বলবো না। সো আপনারা কি পড়বেন? আনসিট্রাল এবং এটার পারপাস কি, আনসিট্রালের আরবিট্রেশন রুলসটা কি, আনসিট্রালের মডেল ল কি, তারপরে হচ্ছে রোল অফ আনসিট্রাল অর্থাৎ এই যে ইউনাইটেড নেশনস কমিশন অন ইন্টারন্যাশনাল ট্রেড ল, এটার রুলসটা কি। রুলসটা হচ্ছে ফ্রেমওয়ার্ক দেয় বিকজ অফ ইস ম্যান্ডেট টু প্রিপেয়ার এন্ড প্রমোট দ্য ইউজ এন্ড অ্যাডপশন অফ লেজিসলেটিভ নন লেজিসলেটিভ ইনস্ট্রুমেন্টস, অর্থাৎ আইনগত অথবা আইনের মধ্যে নেই এই সকল ইনস্ট্রুমেন্টস কিংবা কিছু নাম্বার অফ এরিয়াস নিয়ে এরা আলোচনা করে, যেটা আসলে মূলত এই যে ইন্টারন্যাশনাল প্রসেসের মাধ্যমে ভ্যারাইটি অফ পার্টিসিপেন্টস অর্থাৎ পার্টিসিপেন্টদের ভ্যারিয়াস যে প্রবলেম গুলো অ্যারাইজ করে সেগুলাকে কিভাবে আইনগতভাবে কিংবা যদি আইন না থাকে তাহলে এদেরকে কিভাবে সমাধান দেওয়া সম্ভব, এইগুলাই মূলত আনসিট্রালের মূল উদ্দেশ্য কিংবা মূল রোলটা প্লে করে। সো আনসিট্রাল লিগ্যালি বাইন্ডিং ফোর্স কতটুকু, এটা তো আসলে একটা বডি। সো এই আনসিট্রাল
1966 সালে করা হয়েছে, যেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড লটাকে আরেকটু হারমোনাইজ এবং ইউনিফাই করার জন্য, মানে আরেকটু গোছানো করার জন্য ইউনাইটেড নেশন এই আনসিট্রাল মডেল লটাকে অ্যাপ্লাই করেছে ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন, অর্থাৎ আন্তর্জাতিক যে বাণিজ্যর ক্ষেত্রে যদি কোনো আরবিট্রেশন হয় 1985 সালে, সেটা কিভাবে হবে, অর্থাৎ মেম্বার স্টেট গুলা কিভাবে করে আরবিট্রেশন পদ্ধতিটাকে মেনটেন করবে, সেটার ব্যাপারে এই আনসিট্রাল মডেল ল ইন্টারন্যাশনাল কমার্শিয়াল আরবিট্রেশন ইন 1985 তারা দিক নির্দেশনা দিয়ে থাকে। সো আনসিট্রাল আরবিট্রেশন রুলস গুলা কি? ইউনাইটেড নেশনস arbitration rules provide a comprehensive set of procedural rules যে ক্ষেত্রে পার্টিরা আসলে এগ্রি করে ফর দ্য কন্ডাক্ট অফ আরবিট্রাল প্রসিডিং। কোনো যদি কমার্শিয়াল রিলেশনশিপ কিংবা কোনো ডিসপিউট অ্যারাইজ করে, তাহলে তারা কিভাবে আরবিট্রেশনটাকে মেনটেন করবে, সেটাই মূলত এই আনসিট্রাল আরবিট্রেশন রুলস এর মাধ্যমে যে পার্টিরা এই এটার মেম্বার, তারা আসলে এটাকে এগ্রি করে যে হাউ দে উইল কন্ডাক্ট দ্য আরবিট্রেশন প্রসিডিং ইফ এনি কমার্শিয়াল ডিসপিউট অ্যারাইজেস। এখন বলেন কি কোনো সমস্যা আছে কিনা? আরেকটা বিষয় পড়বেন যে ডিফারেন্ট কিংবা ডিফারেন্স বিটুইন আনসিট্রাল মডেল ল এবং রুলস। ল এবং রুলস আমি বলি একটু। আনসিট্রাল জি লাইন কেটে গেল ম্যাডাম, এই জন্য। লাইন না কেটে যায়নি, লাইন হচ্ছে ওই ডিসকানেক্ট হয়ে যায়। 40 মিনিট সেশনের একটা ক্লাস, তো 40 জি। মিনিট পরে একা একাই লাইন কেটে যায়। ও আচ্ছা, জি জি। আচ্ছা, জুমের ক্লাসের মধ্যে একা একাই 40 মিনিট পরে লিংক কেটে যায়। তো আমি যেটা বলছিলাম, কথা শেষ হয়নি, এই কারণে ক্লাস কল করলাম, কথা শেষ হলে আর কল করতাম না। আমাদের যখন ক্লাস শেষ হবে, যতক্ষণ আমরা এখান থেকে আপনাদেরকে এটা নোটিফাই না করব যে ক্লাস শেষ, ততক্ষণ পর্যন্ত আপনারা জানবেন যে আবার ক্লাসের লিংক পাওয়া যাবে। ঠিক আছে? জি ম্যাম। এখন যেটা বলছিলাম যে কথাটা শেষ হয়নি, আনসিট্রালের আরবিট্রেশন Difference rules between a natural model law and rules. হ্যাঁ ডিফারেন্স আরবিট্রেশন রুল এন্ড মডেল। হ্যাঁ, মডেল লটা পড়বেন, আর বলছিলাম যে রুলস পড়বেন, আনসিট্রাল আরবিট্রেশন রুলস। আচ্ছা, আরবিট্রেশনের এই যে আমাদের, আমি এখন এই অল্প কিছু কথা বলেই কেটে দিব। এই যে আমাদের যে আরবিট্রেশন অ্যাক্ট, সেই আরবিট্রেশন অ্যাক্ট কারা কারা পড়েছেন আপনারা এই পর্যন্ত? আরবিট্রেশন অ্যাক্ট আমাদের স্টুডেন্টরা তো সবাই পড়ার কথা, আর যারা বাইরে তারা কি আরবিট্রেশন অ্যাক্ট পড়েছেন? ADR theories and practice পড়েছিলাম আমরা। ওটার মধ্যে পড়েছেন না আরবিট্রেশন প্রসিডিং? কিছু মনে আছে? ডক্টর জামিলা এ চৌধুরী ছিলেন যে লেখক। আমাদের দেশে কিভাবে আরবিট্রেশন হয় বলেন তো দেখি। Arbitration is a dispute resolution process where a third party facilitator hears the dispute and makes a binding arbitral award at the end of the process. Title and France 2006. As discussed in chapter from time immemorial, arbitration in the form of village salish is practiced on the Indian subcontinent. No national legislation or international covenant has made a clear definition of arbitration born 2009. However, by combining the definition of arbitration provided by different scholars born 2009. থ্যাংক ইউ। তাহলে আমি একটু বলি, আমাদের দেশে যে আরবিট্রেশনটা, আমাদের দেশের আরবিট্রেশন আস্তে আস্তে বাড়ছে। হ্যাঁ, আরবিট্রেশনের মাধ্যমে ডিসপিউট সেটেলমেন্ট প্রসেস,
তো আরবিট্রেশনটা এই যে ইনক্রিজিংলি যে মানে মোর সুইটেবল মেথড হিসেবে মানুষজনের মধ্যে আসছে, এটা কিন্তু বিকজ অফ দ্য কর্পোরেট পারসনস। বাংলাদেশে যারা কর্পোরেট পারসন আছে তারা আস্তে আস্তে আরবিট্রেশনের দিকে ঝুঁকে যাচ্ছে, কারণ হচ্ছে কমার্শিয়ালি কোনো সমস্যার সমাধান করতে গেলে আরবিট্রেশনের কোনো বিকল্প নাই। সো এই যে আমাদের দেশে যে আরবিট্রেশনটা হয় সেটা আরবিট্রেশন অ্যাক্ট 2001 আইনের অধীনে হয়। এই আইনটা আমরা পেলাম কোথা থেকে? ইট ইজ বেসড অন আনসিট্রাল মডেল ল। এই যে আমি আপনাদেরকে যেটা বললাম না আনসিট্রাল মডেল ল, এই আনসিট্রাল মডেল ল এর মাধ্যমে আমরা আরবিট্রেশন অ্যাক্ট 2001 পেয়েছি। সো এইখানে অ্যাজ পার সেকশন 3 এর সাবসেকশন 1 এ বলা আছে আরবিট্রেশন অ্যাক্টের 2001 এর, একটু আমি মিউট করে দেই সবাইকে। আরবিট্রেশন অ্যাক্ট, আমাদের দেশের আরবিট্রেশন অ্যাক্টের মধ্যে সেকশন 3 তে বলা আছে যে এই অ্যাক্ট ইজ অ্যাপ্লিকেবল whenever the place of arbitration is in Bangladesh. It must be noted, however, that the Act 2001 is not the first act related to Arbitration Act in Bangladesh. বাংলাদেশে এই আরবিট্রেশন অ্যাক্ট কিন্তু 2001 সালে যেটা, সেটাকে কমপ্লিটলি নতুন করে নিয়ে আসা হয়েছে। 1940 সালের যে আরবিট্রেশন একটা ছিল সেটাকে বাদ দিয়ে 2001 সালে নতুন করে আইন করা হয়েছে, ডিপেন্ডিং আপন দ্য মডেল ল অফ আনসিট্রাল, আনসিট্রালের মডেল ল এর উপরে বেস করে। সো এটাকে আরো কন্টেম্পোরারি করা হয়েছে। এটা লিগ্যাল কিছু রিকোয়ারমেন্ট আছে, যেমন আরবিট্রেশন এগ্রিমেন্ট আছে, আরবিট্রেশন এগ্রিমেন্ট কখন ভয়েড হবে, তারপরে সেভারেবিলিটি অফ দ্য আরবিট্রেশন এগ্রিমেন্ট ক্লজ কি কি। তো এইখানে আসলে যখন আরবিট্রেশনটা হয়, আরবিট্রেশন এগ্রিমেন্ট এর ক্ষেত্রে কোর্ট থেকে the court would only allow the parties to resolve their dispute by arbitration. কোর্ট কোন পার্টিকে তাদের সমস্যার সমাধান করার জন্য অথবা রিজলভ করার জন্য, ডিসপিউটটাকে রিজলভ করার জন্য আরবিট্রেশন করার জন্য বলতে পারে। সো এই যে আরবিট্রেশন, যখন আরবিট্রেশনটা হবে, সো এই ক্ষেত্রে এটা কিন্তু দুইটা পার্টির মধ্যে একটা সম্মতি প্রকাশ, যে কারণে বলছি দিস ইজ আরবিট্রেশন এগ্রিমেন্ট। সো মাস্ট বি, যে এলিমেন্টটা থাকতে হবে দ্যাট বোথ দ্য পার্টিস মাস্ট এগ্রি, তাদের যে তারা যে রায়টা পাচ্ছে কিংবা তাদের যে ক্লজটা তারা পাচ্ছে সেটাতে এগ্রি করতে হবে। সো আরবিট্রেশন এগ্রিমেন্ট এটা কিন্তু লিখিত আকারে হয়, এবং সাধারণত আরবিট্রেশন ট্রাইব্যুনালের মাধ্যমে যখন আরবিট্রেশন যে এগ্রিমেন্টটা করা হয়, সেই এগ্রিমেন্টের রিটেন ফর্মে নেওয়া হয়, এবং সেটা যদি পার্টিরা চায় আদালতের মাধ্যমে সেটা লিখিত আকারে নিয়ে আসতে পারে। সো ওয়েন আরবিট্রেশন এগ্রিমেন্ট ইজ ভয়েড, এই আরবিট্রেশন এগ্রিমেন্টটা কখন ভয়েড হতে পারে? ইফ দ্য কোর্ট ফাইন্ডস দ্যাট দ্য আরবিট্রেশন এগ্রিমেন্ট ইজ ভয়েড, inoperative or incapable of determination by arbitration, then it will not refer the parties to arbitration. যদি আদালত দেখে যে এই আরবিট্রেশনের যে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্টটা কন্টেম্পোরারি না, সেই ক্ষেত্রে আদালত বলতে পারে যে এইভাবে আরবিট্রেশনের এগ্রিমেন্ট করা যাবে না। সো আরবিট্রেশনের ক্লজ গুলোকে সঠিকভাবে না করা হলেই আরবিট্রেশন এগ্রিমেন্টটা ভয়েড হতে পারে। সো এখানে কোনো ডিসপিউট যখন অ্যারাইজ করবে, তখন আরবিট্রেশনের মাধ্যমে সেটেলমেন্ট করতে গেলে আরবিট্রেশনের যে পদ্ধতি অর্থাৎ আইনগত পদ্ধতিগুলোকে মেনটেন করতে হবে। আরবিট্রেশন এগ্রিমেন্টের অর্থাৎ ক্লজ গুলাকে সেপারেট এগ্রিমেন্টের মাধ্যমে ফুলফিল করতে হবে, এবং তখনই আরবিট্রেশন এগ্রিমেন্টটাকে আইনগতভাবে অর্থাৎ ভ্যালিড বলা যায়। সো এই আমাদের দেশে আরবিট্রেশন অ্যাক্ট 2001 যে আইনটা, এই আইনটা কিন্তু 1940 সালের আইনটাকে নতুন মানে করে পরিবর্তন করে তারপরে এই আইনটা করা হয়েছে, যেটার মাধ্যমে কিছু মানে এই যে আনসিট্রালের যে মডেল ল এগুলো আমরা পাই, অর্থাৎ ডিসপিউট যখনই সেটেলমেন্ট করতে হয় কোন পদ্ধতিতে ডিসপিউটটাকে সেটেলমেন্ট করবে সেটারই সেট অফ প্রসিডিউরাল মানে সেট অফ প্রসিডিউর কিংবা আইনগত ব্যাখ্যা আসলে আরবিট্রেশন অ্যাক্টের মাধ্যমে পাওয়া যায়। আচ্ছা, তাহলে এইখান থেকে আনসিট্রালের মানে মূল রোল পারপাস, তারপরে আরবিট্রেশন যদি আনসিট্রালের মডেল ল, তারপরে আরবিট্রেশন রুলস পড়বেন, সাথে আর কি কি পড়বেন, বাংলাদেশে আরবিট্রেশনের পদ্ধতি কি এটা একটু দেখবেন। ডিফারেন্ট ফর্মস অফ আরবিট্রেশন, ডিফারেন্ট ফর্মস অফ আরবিট্রেশনও আছে, ডিফারেন্ট ফর্মস অফ আরবিট্রেশনও দেখতে পারেন। সো আমি যেটা আমরা তো যেহেতু ইন্টারন্যাশনাল ট্রেড ল পড়ছি, আমাদের এই যে আনসিট্রাল যেটা, এটা তো ইউনাইটেড নেশনের কমিশনের একটা কি অংশ, হ্যাঁ একটা ইউনাইটেড নেশনের একটা পার্ট, একটা অংশ, এটা একটা অংশ। হ্যাঁ, এটা জেনারেল অ্যাসেম্বলির দ্বারা কি হয়েছে, এই ট্রেড এবং ইনভেস্টমেন্টটাকে ফ্যাসিলিটেট করার জন্য এই আনসিট্রাল করা হয়েছে। এখন বলেন কি কি প্রশ্ন আছে? তাহলে এটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির মাধ্যমে এই আনসিট্রালের অফিসিয়াল ম্যান্ডেট গুলো প্রোগ্রেসিভ ম্যানারে এসেছে। বলেন পারভিন ফাতেমা।
কি বলবেন বলেন। জি ম্যাম, আমি কোশ্চেন গুলো একটু মানে আমি কেটে যাচ্ছে তো লাইন বুঝতে পারছিলাম না, মানে কি কি পড়বো ফর্মস অফ আরবিট্রেশন। হ্যালো, আমি হোমওয়ার্কে লিখে দিব। আচ্ছা আচ্ছা ম্যাম, থ্যাংক ইউ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। ম্যাম ঈদের বন্ধ থেকে ক্লাস হবে? ঈদের বন্ধন নোটিশ আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে। এখন পর্যন্ত নোটিশ পাইনি, তবে অবশ্যই নেক্সট ফ্রাইডে তো আমাদের ক্লাস হবে না। তারপরে কতদিন ছুটি থাকবে সেটা নোটিশ আসলে আপনাদেরকে নোটিশ গ্রুপে দেওয়া হবে। মিডলেই ধরে রাখতে পারেন। তাহলে ম্যাম আর- নেক্সট ক্লাস হ্যাঁ বলেন। Next নেক্সট class- ফ্রাইডে ক্লাস হবে না তো, তখন তো ঈদ থাকবে 23 তারিখ। ঈদের ছুটি 30 তারিখে হয়তো। জি বলেন। একটা সাজেশন ভালো হবে ম্যাম। জি ম্যাম, একটু ঈদের পরে যে আমাদের সপ্তাহে হ্যাঁ জি আমাদের সাজেশন হচ্ছে আমি বলি, সাজেশন কি জি। আমি বলি, সাজেশন হচ্ছে প্রত্যেক ক্লাসের পরে আমি আপনাদেরকে একটা এই যে হোমওয়ার্ক দিই না, জি জি তাহলে আমাদের মিডের পরে থেকে যেখান থেকে ক্লাস শুরু হয়েছে সেই দিন থেকে আমার হোমওয়ার্ক গুলা দেখবেন, বাস ওইটাই আমার সাজেশন। পরবর্তীতে ওইটাই আমিও আমার নিজের সাজেশন হিসেবে ব্যবহার করব। বুঝতে পেরেছেন কিনা? ঠিক আছে ম্যাম। ওইখান থেকে কপি করে করে আমি আপনাদেরকে দিয়ে দিব যে হ্যাঁ এটাই হচ্ছে আপনাদের সাজেশন। সো ইউ ক্যান ফলো ইওর হোমওয়ার্ক। যেটা আমি পড়াচ্ছি সেগুলোই আপনার পরীক্ষার জন্য পড়াশোনা টপিক হিসেবে থাকবে। ম্যাম, এর জন্য কি কোনো বই ফলো করতে হবে? মানে এখন তো আমরা বইটাই কিনতে পারছি না, অনলাইন বেসড করতেছি। এভাবে কি অনলাইন বেস পড়েন। মানে বইগুলো কিনলে মানে কি কোন রাইটারটা প্রিফার করেন? তো আমি তো মানে এখনো কেনা হয়নি তো। বই কিনতে চাইলে ইন্টারন্যাশনাল ট্রেড ল এর জন্য, নাকি ম্যাম আমরা যেটা এখন গুগল থেকে সার্চ দিয়ে পড়ছি ওটাই এনাফ? এখন আর তো আপনার গুগল থেকেই পড়ছেন হ্যাঁ, আপনারা, পড়াচ্ছি। এখন যদি আপনাদের সুবিধাজনক অবস্থা থাকে তাহলে ইন্টারন্যাশনাল ট্রেডের বই কিনতে পারেন। একটা ফরেন রাইটারের বই আছে, কিন্তু বইটা যথেষ্ট কঠিন হওয়ার কারণে ওই বইটা এবং কঠিন এবং এক্সপেন্সিভ, যে আচ্ছা, কারণে ম্যাম ওই আউট অফ ঢাকা, হ্যাঁ জি হ্যাঁ না আউট অফ তবুও ঢাকা এটা তো হ্যাঁ হ্যাঁ সেটাই। তবুও আপনারা যদি আম, আহ, ইয়া বই কিনতে চান আমি বই রেফার করে দিব। আপনার স্পিচ যেটা দিচ্ছেন ওটাই এনাফ। তারপর মানে যদি আপনি সাজেস্ট করেন যেটা করতেই হবে তাহলে যেমন মানে করা, আমি যদি মনে করেন যে না মানে এইভাবেই চলবে যতটুকু আমি দিচ্ছি ইন্টারনেটে নিচ্ছ তাহলে এনাফ, তাহলে আর না কিনি ম্যাডাম। আমি বুক রেফারেন্স দিব আপনাদেরকে, আপনারা চাইলে বুক রেফারেন্স দিয়ে দিব। ঠিক আছে, জি বুক রেফারেন্সও দিয়ে দিব। যদি সুবিধাজনক অবস্থায় থাকেন, কখনো নীলক্ষেত যাওয়া হলে কিনে এখন তো নিবেন। হচ্ছে সেটাই। এখন যদি যান তাহলে কিনে নিবেন। ঠিক আছে, জি জি ম্যাম। এমনিতে কথা ঠিক আছে। অনেক স্টুডেন্ট আছে এখানে যারা হচ্ছে মিড পরীক্ষা দেন নাই। জি ম্যাডাম, তার মধ্যে আমি একজন, আমিও দেই নাই, মানে আমি তো আফটার মিড মানে এডমিশন আপনি নিয়েছি। পরে ভর্তি হয়েছেন না? জি আপনি পরে ভর্তি হয়েছেন। জি 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 আমি আফটার আপনাদের অন্যান্য সাবজেক্টের কি কোনো দিক নির্দেশনা পেয়েছেন? হ্যাঁ আমি কম্পারেটিভ ল যেটা ওটা পেয়েছি, ওটা হচ্ছে স্যার আমাদের ইয়ে দিয়েছেন, না সরি রিফিউজি লতে, সেটা হচ্ছে স্যার অ্যাসাইনমেন্ট দিয়েছেন একটা, ওটা সাবমিশন করতে বলছেন। ওটার আমিও উপরে নাকি আপনারা যারা মিড টার্ম দেন নাই এরকম কয়জন আছেন? ম্যাম আমি আমারটা জানি, আর তো জানছি। আর কে কে আছেন একটু বলেন তো। কারা কারা আছেন আমি তাদের জন্য একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। জি ম্যাম, ওটা ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস। আর আমার বোনও আছে, রুম্পা। ও রুম্পা আর টুম্পা না? ঠিক হ্যালো। আছে, ঠিক আছে, আমি আপনাদেরকে ইয়া দিব, অ্যাসাইনমেন্টের টপিক দিব। জি ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে আর কারো থ্যাংক ইউ। কোনো কথা আছে কিনা বলেন।
আর ম্যাম আমরা তো মিড টার্ম দেই না, তো ওই ফাইনালটাই